তো গাইস আজকে আমরা এক্সপ্লেইন করব ব্লিচের এপিসোড নাম্বার 35। আগের এপিসোডে আমরা দেখছিলাম কেউ একজন ক্যাপ্টেন আইজানরে মাইরে দেয়ালের সাথে ঝুলায় রাখে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি এটা দেখে হিনামোরি অনেক কষ্ট পায় আর হিনামোরি কান্না করতে শুরু করে। তখনই সেখানে ক্যাপ্টেন গিন আসে আর জিজ্ঞাসা করে সকাল সকাল আবার কি হইলো। ও এটা তো খুবই ভয়ানক, আর তোমরা তো জানোই ক্যাপ্টেনের মুখে সবসময় একটা শয়তানি হাসি থাকে। তো ক্যাপ্টেন গিনকে দেখে হিনামোরির মনে পড়ে যে ক্যাপ্টেন তোশিরোরে বলছিল ইচিমারু থেকে সাবধান থাকতে, আর এইসব কিছু ভেবে হিনামোরি মনে করে যে ক্যাপ্টেন আইজানের মৃত্যুর পিছনে অবশ্যই ইচিমারুর হাত আছে। হিনামোরি অনেক রাগ হয়ে যায় আর নিজের জাম্পাক্তু বের করে ক্যাপ্টেন ইচিমারুর উপরে অ্যাটাক করতে যায় আর বলে যে তুমি এটা কেন করলে। আর ইচিমারু সেই আগের মতোই হাসি মুখ নিয়ে জাস্ট দাঁড়াইছিল। হিনামোরি অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই ওর সামনে কিরা চলে আসে। হিনামোরি বলে কিরা তুমি কেন, তুমি আমাদের মাঝে আইসো না। কিরা বলে যাই হোক না কেন সে আমার ক্যাপ্টেন, আমি থাকতে আমার ক্যাপ্টেনের উপরে আমি কাউকে তলোয়ার তুলতে দিব না। এইসব দেখে ইচিমারু ছোট্ট একটা হাসি দিয়ে সেইখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে হিনামোরি রাগ হয়ে যায় আর নিজের জাম্পাক্তুর ফুল ফর্ম রিলিজ করে ফেলে, যার ফলে সেইখানে একটা ব্লাস্ট হয়। আমরা দেখতে পারি এই ব্লাস্টের মধ্যে দিয়েও ইচিমারু সিম্পলি হেঁটে যাচ্ছিল। কিরা আবারও হিনামোরিকে বোঝানোর চেষ্টা করে পাগল হয়েও না হিনামোরি, পাবলিক ম্যাটার আর পার্সোনাল ম্যাটার দুইটাকে এক করে ফেলো না। কিন্তু হিনামোরি আবারও ক্যাপ্টেন ইচিমারুর উপরে অ্যাটাক করে দেয়, যেটা কিছুটা বেঁকে পাশের দেয়ালে গিয়ে লাগে। বুঝতে পেরেছি, আমার কাছে আর কোনো অপশন নাই, তোমাকে আমার শত্রু হিসেবেই মেনে নিতে হবে ওয়াবিসুকি। সাথে সাথে কিরার জাম্পাক্তু নিজের আসল ফর্মে চলে আসে। এরপরে হিনামোরি আর কিরা দুইজন সামনাসামনি অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, আর দুইজনের অ্যাটাক ক্রাশ করার আগেই মাঝে ক্যাপ্টেন তোশিরো চলে আসে। তোমরা দুইজন নিজেদের মধ্যে ফাইট করা বন্ধ করো আর বাকিরা এদেরকে অ্যারেস্ট করে ফেলো। তোমাদের কি মনে হয় না আগে আমাদের ক্যাপ্টেন আইজানের বডি নামানো উচিত? আমি হেড ক্যাপ্টেনকে এই বিষয়ে ইনফর্ম করে দিচ্ছি, আর বাকিরা এদেরকে এখান থেকে নিয়ে যাও। সো বাকিরা এদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছিল। হিনামোরি খেয়াল করে যে ইচিমারু এখনো হাসতেছে, যেটা দেখে হিনামোরির রাগ তো লাগে বাট নিজেকে সামলায় নেয়। সবাই এখান থেকে চলে যাওয়ার পরে ইচিমারু বলে যে 10 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন, আমার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হয়েছে, যার জন্য আমি দুঃখিত। ক্যাপ্টেন তোশিরো বলে তুমি নিশ্চয়ই হিনামোরিকে মেরে ফেলার চিন্তা করতেছিলা। আরে না না, কি বলতেছো এইসব? তোমার একটা জিনিস সাবধান করে দেই, যদি হিনামোরির কিছু হয় তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। আরে এটা তো খুবই ভয়ানক, আমি তো শুধু ওর উপরে একটু নজর রাখছিলাম যাতে খারাপ ছেলেদের চক্করে না পড়ে। এর মধ্যে সেইখানে আরো কয়েকজন সোল রিপার চলে আসে আর জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখনই ওরা ক্যাপ্টেন আইজানের বডি দেখতে পারে আর ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন তোশিরো ওদেরকে বডি নামানোর কথা বলে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি গাঞ্জু ঘুমাইতেছিল আর চোখ খুলে দেখতে পারে যে হানাতারু আর পায়ের উপরে ঘুমাইতেছে, আর অনেকের ঘুমানোর সময় নাল পরে। হানাতারু অ্যাকচুয়ালি ওই টাইপের ছেলে। হানাতারু তুমি এগুলো কি করতেছো, তুমি আমার পায়ের উপরে কেন ঘুমাইতেছো? তখনই গাঞ্জুর নজর পড়ে যে হানাতারু আর প্যান্ট ভিজাই ফেলছে, যেটা দেখে গাঞ্জু আবারও চিল্লাইতে শুরু করে। তখনই পিছন থেকে ইচিগো এসে বলে যে আরে ও ক্লান্ত হয়ে গেছিল এই জন্য ঘুমায় পড়ছে, এই সামান্য বিষয়টা নিয়ে ওরে প্যারা দিও না। গাঞ্জু ইচিগোকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? ইচিগো বলে হ্যাঁ, আর এই সব কিছুই হয়েছে হানাতারুর জন্য, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্যথাও চলে গেছে। গাঞ্জু অবাক হয়ে যায়, আরে হ্যাঁ আমার ব্যথাও তো চলে গেছে, তুমি যখন ঘুমাইছিলা হানাতারু তখন তোমারও চিকিৎসা করছে আর পরে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে। আরে হানাতারু দেখতেছি অনেক ভালো একটা ছেলে। যাই হোক, আমাদের এসব কাজের জন্য আমাদের শত্রুরা আরো অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি কি ভাবছো ইচিগো, তুমি কি কাজটা করবে? ইচিগো রুকিয়ার কথা চিন্তা করে আর বলে যে হ্যাঁ রুকিয়া আমার জন্য অপেক্ষা করতেছে, আর এখানে আমি কোনো আরাম আয়েশ করতে আসি নাই। যেটা শুনে গাঞ্জু খুশি হয়। এর মধ্যে হানাতারুর ঘুম ভেঙে যায় আর ও ঘুম থেকে উঠেই প্লিজ প্লিজ আমাকে কিছু করো না, আমি কিছু করি নাই, প্লিজ আমার সাথে এরকমটা করো না। হয়তোবা হানাতারু স্বপ্নে দেখতেছিল যে ইচিগোদের সাহায্য করার জন্য সোল সোসাইটি ওরে শাস্তি দিতেছে। যাই হোক, এর মধ্যে ইচিগো আর গাঞ্জুকে দেখে হানাতারু নিজেকে সামলায় নেয় আর ওদেরকে গুড মর্নিং জানায়। গাঞ্জু বলে তুমি কি এমন স্বপ্ন দেখতেছিলা যে এতটা ভয় পেয়ে গেছো? সত্যি বলতে বলা যাবে না। এরপর আমরা দেখতে পারি যেখানে রুকিয়াকে আটকে রাখা হয়েছে ওইখানে থাকা একটা বাসার ছাদে কেনপাচি যারা কি বসে আছে। এরপরে আমরা সেই সময় সিন দেখতে পারি যেখানে সাদো এসে ইচিগোকে বাঁচায়। সিনিয়ররা অ্যাকচুয়ালি ইচিগোকে মারতেছিল, কিন্তু সাদো এসে নিজে মার খেয়ে ইচিগোকে বাঁচিয়ে নেয়। সাদো এত বড় কিন্তু ইচিগোদের সমবয়সী, এটা শুনে ইচিগো অবাক হয়ে যায়। সাদো ইচিগোকে জিজ্ঞাসা করে যে তুমি ওদের সাথে মারামারি কেন করো, যেটাতে ইচিগো বলে যে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি ওরা আমার এই অরেঞ্জ কালারের চুল পছন্দ করে না, আর এইটা নিয়েই ঝামেলা। এরপরে দুজনের মধ্যে অনেক কথা হয়। বেসিক্যালি এই দিনই ইচিগো আর চাঁদ দুইজনে বন্ধু হয়। এর মধ্যেই চাঁদের ঘুম ভেঙে যায়। অ্যাকচুয়ালি চাঁদ ওর আর ইচিগোর যে বন্ধুত্ব হইলো সেই দিনটা কল্পনা করতেছিল। চাঁদ উঠে দেখতে পারে যে ওর দরজায় অনেক সোল রিপার ধাক্কাধাক্কি করতেছে ভিতরে ঢোকার জন্য, যেটা দেখে চাঁদও রেডি হয়ে যায় ওদের সঙ্গে ফাইট করার জন্য। সিন আবারও শিফট হয়, যেখানে হানাতারু ইচিগো আর গানজুকে একটা বল দেখায়, বলে যে এইটা হলো স্পেশাল নিউট্রিশন বল, যেটা স্কোয়াড 4 সবাইকে দেয়া হয়। এটা খাইলে আমি ক্লান্ত হব না আর ঘোড়ার মতন কাজ করতে শুরু করব। গানজু আর ইচিগোর তো এটা বিশ্বাসই হচ্ছিল না। হানাতারু বলে যে একবার শুধু এই ট্যাবলেটটা খাই, তারপরে তোমরা দেখতে পারবা। সাথে সাথে হানাতারু ট্যাবলেটটা খেয়ে নেয়। গানজু আর ইচিগো অধীর আগ্রহে অপেক্ষা করে ট্যাবলেট খাওয়ার পরে কি হয় সেটা দেখার জন্য। হানাতারু নরমালি ওইখান থেকে উঠে যাওয়া শুরু করে আর বলে যে চলো আমাদের যেতে হবে। ইচিগো আর গানজু দুজনে চিল্লায় ওঠে, দাঁড়াও, এটা খাওয়ার পরে তো কিছুই হইলো না। কি বলতেছো এসব? তোমরা কি আমার মুখে দেখতে পারতেছো না আমার কতটা এনার্জেটিক লাগতেছে? একদমই না, তুমি আগে যেমন ছিলা এখনো তেমনই আছো। এরপরে আমরা দেখতে পারি আবার ওরা সেই রাস্তা দিয়ে উপরে উঠে আসে আর ভালো করে চেক করে আশেপাশে কেউ আছে কিনা। এরপর গানজু বলে যে অরিহিমে আর ইশিদা কি বেঁচে থাকতে পারবে? ওরা কি কোনো রাস্তা খুঁজে বের করতে পারলো কিনা কে জানে। ইচিগো বলে ওরা আমার থেকে 100 গুণ বেশি স্মার্ট, কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে বের করবে। তার মানে তুমি ওদের থেকে 100 গুণ বেশি বলদ? আমার কাছেও এমনটাই মনে হচ্ছে। এটা শুনে ইচিগো হানাতারুরে মারা শুরু করে। এরপর গানজু চাঁদের বিষয়ে জিজ্ঞাসা করে। ইচিগো বলে যে আমি ওরে নিয়ে চিন্তা করতেছি না, আমি শুরু থেকেই ওর স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারতেছি, তার মানে চাঁদ ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পারি চাঁদ সবগুলো সোল রিপারে মেরে একেবারে তক্তা বানাই ফেলছে। এদের মধ্যে একজন একটু হুশে ছিল যে চাঁদকে বলে যে তুমি একটা মনস্টার। চাঁদ ওই সোল রিপারের কলার ধরে বলে যে সেনজাইকু কোথায়? তোর আগে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম রুকিয়া কুচুকিকে কোথায় রাখা হয়েছে, সে শুধু এই নামটা নিয়েই বেহুশ হয়ে গেছে। আমি আসলে জানি না এই জায়গাটা কোথায়, তুমি কি দয়া করে আমাকে একটু বলবে এই জায়গাটা কোথায়? মানে ভাই চাঁদ লিটারালি ওর কাছে অনুরোধ করতেছিল। সোল রিপারটা ভয়ে ভয়ে চাঁদকে লোকেশন দেখিয়ে দেয়। এরপরে চাঁদ ওকে ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এই সুযোগে সোল রিপারটা নিজের জাম্প পাকতে উঠায় নেয় আর পিছন থেকে চাঁদের উপরে অ্যাটাক করতে যায়। তুমি কত বোকা, নিজের শত্রুকে পিঠ দেখাচ্ছ। তখনই চাঁদ ওর জাম্প পাকতে ধরে ফেলে আর সেটাকে বাঁকিয়ে দেয়, যেটা দেখে সোল রিপারের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় আর মাপ চাইতে শুরু করে, প্লিজ আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ভুল করবো না। ঠিক আছে, কিন্তু আমার পিছনে আসার মতন ভুল আর করো না। এটা দেখে তো সোল রিপারটা অবাক হয়ে যায় যে ওরে সত্যি সত্যি মাফ করে দিছে। চাঁদ এখান থেকে সরাসরি সেনজাকুর দিকে দৌড়াইতে শুরু করে, মানে যেখানে রুকিয়াকে আটকে রাখা হয়েছে। এরপরে আমরা আরো একজন ক্যাপ্টেন শুনসুই কিউরাকুকে দেখতে পারি, যে হচ্ছে 8 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন এবং খাওয়া দাওয়া করে ওইখানে শুয়েছিল। আর এর কমান্ডারের নাম হইতেছে নানাও ইসে। নানাও বলে একটা রোয়েকা মেন গেট ভেঙে ভিতরে চলে আসছে। নানাও অ্যাকচুয়ালি চাঁদের কথা বলতেছিল। রোয়েকার কথা শুনে ক্যাপ্টেন সুনসুই এর বোরিং লাগে। দূর, আসলে ক্যাপ্টেন সুনসুই অনেক কুল একটা ক্যারেক্টার, কয়দিন পরেই তোমরা বুঝতে পারবা। নানাও বলে মাত্র একজনই তো, আমি সামলে নিতেছি। না, এটা করা যাবে না, শালার বুড়ো ইয়ামামোটো এই রোয়াকাদের কেসটা আমাদেরকেই দেখতে বলছে। এটা শুনে নানাও কিছুটা রাগের মতন মুখ বানায়। সুনসুই ওর কাছে গিয়ে বলে যে আমার প্রিয় নানাও যদি ফাইট করতে গিয়ে ব্যথা পায় তাহলে এটা আমার জন্য একটা দুঃখজনক বিষয় হবে। আমি আবার কখন থেকে আপনার প্রিয় হইলাম? এটা বলে নানাও সুনসুইয়ের হাতে ছোট্ট একটা বাড়ি মারে। সুনসুই একটু দূরে গিয়ে বলে যে তুমি সব সময়ের মতো হার্টলেস রয়ে গেলে, বাট তোমার এই বিষয়টাই আমার অনেক ভালো লাগে। নানাও বলে বুঝতে পেরেছি, এখন তাড়াতাড়ি গিয়ে রোয়াকাদের থামান। ঠিক আছে ম্যাডাম, তুমি জানার আগেই আমি এটা শেষ করে দিব। অন্যদিকে আমরা ইচিগোদেরকে দেখতে পারি, ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিল, যেটাতে ইচিগো আর গাঞ্জুর অবস্থা খারাপ হয়ে যায়। তবে হানাতারু ইজিলি সিঁড়ি দিয়ে উঠে যায় আর বলে যে এটা হচ্ছে টনিকের পাওয়ার, মানে ওই সময় যে ওষুধটা খাইছিল সেটা। উপরে উঠে ওরা অবাক হয়ে যায় যে এখানে কোনো সিকিউরিটি নাই, যেটা দেখে ইচিগো দৌড়ে সামনের দিকে চলে যায়। ঠিক তখনই পুরো জায়গাটা কালো হয়ে যায় আর সবাই একটা শক্তিশালী স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারে। আর এই স্পিরিচুয়াল প্রেসার এতটা বেশি ছিল যে ওদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। সবার মনে হচ্ছিল যে এই স্পিরিচুয়াল প্রেসার ওদেরকে চেপে ধরে রাখছে, ওরা নড়তেও পারতেছিল না। আর সেইখানে আমরা কেনপাচি জারাকের একটা ঝলক দেখতে পারি। সো বুঝতে পারতেছো জারাকি কি পরিমাণ পাওয়ারফুল। তো জারাকির সাথে ইচিগো কিভাবে পারবে সেটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আজকের মতন এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই। বৃষ্টির কারণে রেগুলারলি ভিডিও দিতে পারতাছি না, কারণ 24 ঘন্টার 20 ঘন্টা বৃষ্টি হয় আর আমার টিনের চালে প্রচুর শব্দ হয়, সেই জন্য রেকর্ড করতে পারি না। আর হ্যাঁ, ব্লিচের সাথে সাথে আমাদের অনগোয়িং কয়েকটা এনিমি সিরিজ চলতেছে, যেগুলো অলরেডি আমি সামনে দিয়ে দিছি, তোমরা চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারো। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।